খুশির বিষয় যে সাকিব ভাই ফিরছে ক্রিকেট। মুক্তি মিললেও সাকিবের শেষ ক্রিকেটের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ম্যাচে ফিরতে থাকছে না বাধা, সতীর্থদের অভিবাদন। অ্যাম্বুলেন্স, গ্যাস সিলিন্ডারেও পাচার হচ্ছে মাদক, করোনাকালে বেড়েছে অপতৎপরতা, ছড়িয়ে পড়ছে সারা দেশে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নোংরা রক্তাক্ত বেডেই হচ্ছে অপারেশন, উন্নত চিকিৎসার নামে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে প্রতারণা, রাজধানীতে কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় একদিনেই 3বার বাড়ছে ভোজ্য তেলের দাম, মণ প্রতি 250 টাকা বাড়তি, সরবরাহ কমে যাওয়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং করোনার দ্বিতীয় সংক্রমণে ফ্রান্সে দেশ জুড়ে লকডাউন ঘোষণা, জার্মানিতেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শেষ হলো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, আজ থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা থাকছে না তার। সাকিবের ফেরায় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল আরও শক্তি ফিরে পাবে বলে মনে করছেন সতীর্থরা। ড্রেসিং রুমে তার সংস্পর্শে তরুণ ক্রিকেটাররা দারুণ অনুপ্রেরণা পায় বলেও জানান পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। সাকিবকে জাতীয় দলের অনেকে আদর করে ডাকেন ময়না, আর বাংলার ক্রিকেট সমর্থকদের কাছে তিনি নয়নমণি। তার মতো স্বপ্ন সারথীকে কাছে পাওয়া মানে সমর্থকদের কাছে ভিন্ন রোমাঞ্চ দোলা দেয় বরাবরই। সাকিব শুধু বাংলাদেশেরই নয়, দেশের সীমানা পেরিয়ে ক্রিকেট বিশ্বের মানচিত্রের সুপারস্টারও। ক্রিকেট বিশ্বের সব টি-20 লিগের ফেরিওয়ালা সাকিব, অভিজ্ঞতার ভান্ডার তাই অনেক সমৃদ্ধ। আগামী প্রজন্মের ক্রিকেটার থেকে বর্তমান সময়ের তরুণ ক্রিকেটারদের আদর্শ, ড্রেসিং রুমে সাহসের প্রতীক। এমন এক ক্রিকেটার 1 বছরের নিষেধাজ্ঞা শেষে ফেরার সময় তাই উৎসবের মতোই এই সতীর্থর জন্য। আসলে ড্রেসিং রুমে গল্পের ছলেও অনেক কিছু শেখা যায় আমাদের বড় ভাইরা যারা আছেন। তার মধ্যে সাকিব ভাই ওয়ার্ল্ডের সব ফরম্যাটে একজন অন্যতম সেরা অলরাউন্ডার এবং সব জায়গায় খেলেছে। সাকিব মানে কারো কাছে বিজয়ের আনন্দ, সাকিব মানে কারো কাছে প্রেরণা, সাকিব মানে সাহস। সাকিব আইসিসির নিষেধাজ্ঞার শিকল ভেঙে ফেরায় টাইগাররা হয়ে উঠবে আরো শক্তিশালী, প্রতিপক্ষের শিবিরে ত্রাস ছড়াবে, কারণ এক সাকিবের মাঝেই যে 3 পারফর্মার লুকিয়ে থাকে। সাকিব ভাইকে অনেক অনেক শুভকামনা রইল। সাকিব ভাই আসার পরে আবারও অবশ্যই আমাদের বাংলাদেশ টিমটা আরো শক্তিশালী হবেন এবং সাকিব ভাই আবারও তার নাম্বার 1 অলরাউন্ডার হয়ে দেশকে সম্মানিত করবেন। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে এই সতীর্থদের সাথে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের হয়ে মঞ্চ রাঙাবেন সবার প্রিয় সাকিব আল হাসান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইসিসির বেঁধে দেয়া শিকল ভেঙে ফিরলেন সাকিব স্বপ্নিল ক্যানভাসে। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই, কিন্তু সমর্থক হৃদয়ে প্রশ্ন, কেমন কেটেছে সাকিবের নিষেধাজ্ঞার দিনগুলো? তারই উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন নিয়ন মোহেমিন। সাকিব আল হাসান নামেই যার পরিচয়, প্রয়োজন হয় না কোনো বিশেষণের। বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা বললেও হয়তো বাড়াবাড়ি হবে না। সেরারা মনে হয় একটু আলাদাই হন, আর সবার মতো নিয়ম কানুন কিংবা আইনের মারপ্যাচে বাধা যায় না তাদের। তাই তো ক্রিকেটীয় কারণে যতবার শিরোনাম হয়েছেন সাকিব, ততবার না হলেও বেশ অনেকবারই নেতিবাচক কারণে সংবাদ হয়েছেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে যায় 2019-এর অক্টোবরের সেই দিনটা। গভীর রাতে একটি পত্রিকার পাতায় লাল কালিতে শিরোনাম হয়, নিষিদ্ধ হচ্ছেন সাকিব। হই হই রই রই পড়ে যায় পুরো ক্রীড়াঙ্গনে। রাত পোহাতেই একটা নিউজের সন্ধানে ক্রিকেট বোর্ড, বিসিবি সভাপতি এবং সাকিবের বাসার সামনে ভিড় করেন সাংবাদিক এবং সমর্থকরা। কিন্তু মুখে কুলুপ এঁটে রাখেন সাকিব আল হাসান। একই অবস্থা ছিল বিসিবি বসেরও। পরে দিনভর অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যায় মলিন চেহারায় ক্রিকেট বোর্ডে আসেন সাকিব। আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও তা আকসুকে না জানানোয় 1 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। ক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা। এরপর নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। কিন্তু আকাশ সমজার জনপ্রিয়তা, সে কি আর শুয়ে বসে সময় কাটাতে পারেন? করোনায় আক্রান্ত দেশের মানুষের জন্য সামনে নিয়ে আসেন নিজের ফাউন্ডেশনকে। 7 সমুদ্র দূরে বসে থেকেও সাহায্য করতে থাকেন সাধারণ মানুষদের। এর মধ্যেই দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব আল হাসান। 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে কাটতে থাকে তার নিষেধাজ্ঞার সময়কাল।
করোনার মধ্যেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার তোড়জোড় শুরু করে বিসিবি। আবারও দেশের ডাকে বাংলাদেশে ফিরে আসেন মিস্টার 75। বিকেএসপিতে শৈশবের গুরুদের হাত ধরে চলে তার ফিরে আসার লড়াই। লোকালয় থেকে দূরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু করোনায় শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে আবারও পরিবারের কাছে ফিরে যান সাকিব। এখনও সেখানেই আছেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, মহামারী করোনাকালেও মাদকের বিস্তার থামছে না। নানা অপকৌশলে কারবারিরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের মাদক। বেচা বিক্রি নিয়ে শত্রুতার জেরে ঘটছে হত্যার ঘটনাও। গোয়েন্দা পুলিশ বলছে, করোনার কারণে অনেকের আয় কমে যাওয়ায় কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ করতে হবে মাদকের মূল প্রবেশ পথ। মাহমুদ রাকিবের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লা সীমান্ত থেকে লাশবাহী গাড়িতে মরদেহের আকৃতি তৈরি করে তার মধ্যে মাদক পাচারের সময় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে বড় একটি মাদক বিক্রেতা চক্র। এর কয়েকদিন আগে গ্যাসের সিলিন্ডারের ভিতরে মাদক ভরে তা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার পথে ধরা পড়ে আরেকটি চক্র। এমন নানা অভিনব কায়দায় মহামারী করোনা কালের মধ্যেও মাদক চক্র তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ধূর্ত মাদক ব্যবসায়ীরা কাগজের কার্টুনের মধ্যে মাদক পাচার করার চেষ্টা করছে। এদিকে মাদক বেচা কেনা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি রাজধানীর কাঁঠালবাগান ও কামরাঙ্গীচরে দুটি মার্ডারের ঘটনাও ঘটেছে। মাদকের এমন বিস্তার চললেও গোয়েন্দা পুলিশ বলছে, তাদের তৎপরতার কারণেই কেউ পার পাচ্ছে না। নিজেরা করোনা আক্রান্ত হবেন এই ভয়ে পিছপা ছিলেন না। পুলিশের সদস্যরা দিনে রাতে সবসময় কাজ করেছে এবং সেই কাজ করার জন্য কে নিজের পাকস্থলিতে করে ইয়াবা নিয়ে আসতে যাচ্ছে, কোন অন্তঃসত্ত্বা মহিলা তার বিভিন্ন কৌশলে তার শরীরে নিয়ে আসতে যাচ্ছে, আমরা সেই তৎপরতা রেখি তাদেরকে ধরিয়ে। সমস্যাটা হলো করোনার কারণে কিছু মানুষরা চাকরি বাকরি হারিয়েছেন। সেই কারণে কিছু মানুষরা হঠাৎ করে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য এই ব্যবসার দিকে ঝুঁকেছিলেন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নৈতিক ও পারিবারিক শিক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের বা সরকারের করণীয় এবং আমাদের পরিবার এবং সামাজিক দায়িত্বের ক্ষেত্রে কিন্তু এক ধরনের আমরা ঘাটতি কিংবা এক ধরনের বলা যেতে পারে কম দায়িত্বশীল আচরণের প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়গুলো সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, রাষ্ট্র, সমাজ, সরকার, পরিবার এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেরও এখানে একটি ভূমিকা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা যখন একত্রিত হয়ে সমন্বিতভাবে মাদক প্রতিরোধের জন্য কাজ করবে, আমরা মনে করি বাংলাদেশ থেকে মাদকের যে প্রচার এবং প্রসার, একই সাথে মাদক বাণিজ্য এবং এর গ্রহণকারীর সংখ্যাটা আমরা একটা কমাতে পারব। এছাড়া দেশের সকল সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের আরও সতর্ক দৃষ্টি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পরিষ্কার পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই, প্রথম দেখায় মনে হবে ময়লা ফেলার স্থান। এমন চিত্র রাজধানীর বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে। চরম নোংরা, রক্তাক্ত বেডেই হয় অস্ত্রোপচার। গতরাতে মোহাম্মদপুর ও শ্যামলীর কয়েকটি হাসপাতালে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে এমন অনিয়ম ও বিভিন্ন রকম প্রতারণার চিত্র। সর্বত্র রক্তের ছড়াছড়ি, কোথাও পুরনো কালচে রক্তের দাগ, কোথাও তাজা রক্ত। ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যান্ড গ্লাভস সহ অস্ত্রোপচারের নানা সরঞ্জাম। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর কক্ষের এমন হাল দেখে চোখ কপালে উঠবে যে কারো। বুধবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলের কয়েকটি হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে বেরিয়ে আসে চিকিৎসার নামে প্রতারণা, বাণিজ্য ও অনিয়মের নানা চিত্র। চিকিৎসক না হয়েও রোগী দেখা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ সহ রোগীর সাথে প্রতারণার দায়ে মোহাম্মদপুরের মক্কা মদিনা জেনারেল হাসপাতাল, শ্যামলের নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালের মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মক্কা মদিনা ও নূরজাহান হাসপাতাল সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। অপারেশন থিয়েটার সম্পূর্ণ অপরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত না। ওনার যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার রক্ত লেগে আছে ওটি টেবিলে,
আনার ইয়াতে এগুলো অ্যাকসেপ্টেবল না। যে বেডে আপনার অপারেশন করা হয় সে কিন্তু রক্তের ছোপ এবং সেখানে কিন্তু মানে চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন, অর্থাৎ এই ধরনের বেডে যদি রুগীদেরকে অপারেশন করা হয় এবং সেখানে কিন্তু নানান ধরনের ইনফেকশন হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। আমরা চাই না এই ধরনের হসপিটাল থেকে মানুষের জীবন, অর্থ এবং স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করুক। অভিযানের পর হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আমরা তো পঙ্গুতে ভর্তি করছিল, পঙ্গুর থেকে এখানে দালালে নিয়ে আসছে। একটা হসপিটাল হলে ম্যাক্সিমাম একটা ল্যাব থাকবে, এই হসপিটালে কোনো ল্যাব তো নাই, ওইরকম অভিজ্ঞ কোনো ডক্টরও নাই। চিকিৎসার নামে বাণিজ্য কিংবা প্রতারণা বন্ধে অভিযান চলমান থাকবে বলেও জানায় র্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকের স্বার্থ বিবেচনায় গতবারের চেয়ে এবার আমন মৌসুমে ধান কেনা হবে কম। বুধবার এক অনলাইন সভায় সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। সরাসরি কৃষকের কাছ থেকে আগের ২৬ টাকা কেজি দরে নামমাত্র ২ লাখ টন ধান কেনা হবে। তবে উল্টোচিত্র মিলারের ক্ষেত্রে তাদের কাছ থেকে ১ টাকা বাড়িয়ে ৩৭ টাকা কেজি দরে গত বছরের দ্বিগুণ ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ২ সপ্তাহ পরেই দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ঘরে উঠতে শুরু করবে সোনালী আমন ধান। এবারের আমন মৌসুমে বুধবার অনলাইন সভায় আমন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। সভা শেষে ৭ নভেম্বর থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ১৫ নভেম্বর থেকে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে সরাসরি ২ লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব। প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য ৩৭ টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য ৩৬ টাকা। এবং এই চাউল কেনা শুরু হবে ১৫ই নভেম্বর থেকে এবং ধান কেনা আমরা শুরু করব ৭ই নভেম্বর থেকে। এদিকে এবার বাজারে বেশি দাম থাকায় কৃষকের সুবিধার কথা মাথায় রেখে তাদের কাছ থেকে ধান সংগ্রহ গতবারের চেয়ে অর্ধেকের বেশি কমিয়ে দেওয়া হয়েছে। আর মিলারদের কাছ থেকে গতবারের চেয়ে দ্বিগুণ চাল কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। গত বছরে ধানের দাম কম ছিল, কৃষককে সাপোর্ট দেওয়ার জন্য গতবার এটা বাড়ানো হয়েছে। এবছর ধানের দামটা এখন ভালো আছে, যার জন্য চাল সরাসরি করা হবে। ধানের দাম পড়ে যায় তাহলে হয়তো সবার সিদ্ধান্ত নিবে, আবার চেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে না পারলে কৃষক লাভবান হয় না। এদিকে অ্যাপের মাধ্যমে খাদ্যশস্য কেনার তাগিদ এই বিশেষজ্ঞের। সরাসরি নিতে না পারলে বেনিফিটটা পাওয়া যায় না। তবে আলটিমেটলি সরকারের তো প্রয়োজন চাল, ধান না। চালটাই এই সরকারকে বিতরণ করতে হবে। যদি বাজার দর কমে যায় তখন একটা ক্ষেত্র তৈরি হতে পারে, আরো ধান ক্রয় করলে তো হয়। অ্যাপের মাধ্যমে প্রক্রিয়া করা, আমার মনে হয় সেটাকে অন্তত জোরদার করা উচিত। এখন পর্যন্ত দেশের খাদ্য গুদামগুলোতে ১০,৮১,০০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষিত কর্মসূচিতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা গত মৌসুমের তুলনায় ১/৩ নামিয়ে আনায় হতাশ রংপুর অঞ্চলের কৃষক। নেতারা বলছেন সরকারের এই সিদ্ধান্তে বঞ্চিত হবেন কৃষক, মিলার ও ব্যবসায়ীরা লাভবান হবেন। আর এমন সিদ্ধান্তে ঝুঁকি দেখছেন অর্থনীতিবিদরাও। রিপোর্ট রতন সরকারের। এবারের আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার। গত বছর একই দরে ৬ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা দরে ৩,৩৮,০০০ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করেছিল সরকার। কৃষকরা বলছেন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রেই কৃষকদের সুবিধা কমিয়ে আনা হয়েছে। অন্যান্য বারের মতো বঞ্চনা কেবল বেড়ে যাবে। মিল মালিক পাইকার ওরা নিজের ইচ্ছা স্বাধীন মতন কিনবে, তাতে গৃহস্থর ক্ষতি হবে। ভরিদের কাছ থেকে কিনবে না, তাহলে কৃষক কি লাভ হলো কৃষকের? ক্ষতিটা পূরণের জন্য লাভটা বেশি দামে কিনতে হবে, কম কিনলে তো আরও ক্ষতি হবে। কৃষক আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন এতে ব্যবসায়ী আর মিলাররা লাভবান হবেন। সরকার বড় বড় ব্যবসায়ীদের পক্ষ অবলম্বন করেছে। আমাদের দাবি কৃষকের কাছ থেকে সরাসরি ২০ লক্ষ টন ধান কিনতে হবে এবং ধান কেনার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কৃষক বান্ধব হতে হবে। কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আগে আমন মৌসুমে ধান না কিনলেও গত বছরই প্রথম সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করে সরকার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
করোনার ধাক্কায় গত এক বছরে দেশের সরকারি গুদামে খাদ্যশস্য কমেছে ৫.৫ লাখ টন। যদিও এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নন সরকারের দুই মন্ত্রী। তারা বলছেন নতুন মৌসুমের ধান উঠলেই মজুদ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি দুশ্চিন্তার নয় বলে একমত কৃষি অর্থনীতিবিদরাও। রিপোর্ট জুবায়ের ফয়সালের। করোনা ঝড়ে নানামুখী সংকটে বড় দেশগুলোর অর্থনীতি নড়বড়ে, এমনকি দুর্ভিক্ষের আশঙ্কায় অনেক দেশ। সেখানে প্রায় আলাদা চিত্র বাংলাদেশে। সরকারি ত্রাণ সহায়তা আর বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের মাধ্যমে সফলভাবে খাদ্য চাহিদার যোগান দিয়েছে সরকার। তবে এজন্য টান পড়েছে সরকারি খাদ্যশস্যের ভাণ্ডারে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে গত বছরের চেয়ে ৫.৫ লাখ মেট্রিক টন কমে অক্টোবরে সরকারি মজুদ প্রায় ১২ লাখ মেট্রিক টন। খাদ্য আর কৃষি মন্ত্রী বলছেন, করোনার দ্বিতীয় ধাপের সংকট মোকাবিলাতেও প্রস্তুত তারা। আমরা যেন কোনো খাদ্য সংকটে না পড়ি সেটি বিবেচনায় নিয়ে সকলেই যাতে তাদের জমিতে ফসল উৎপাদন করতে পারে তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা, এই ব্যাপারে অর্থের কোনো সমস্যা হবে না। ১৭ কোটি ভোক্তাদেরকে বাঁচাতে হবে। আর সরকারের প্রকিউরমেন্ট চাউল আমরা যেটা করি সেটা কেন করি, সেটা আমরা যে কোনো ডিজাস্টার মোকাবেলার জন্য। আপাত দৃষ্টিতে সন্তোষজনক মনে হলেও বিশেষজ্ঞ মত বলছে, দ্বিতীয় সংক্রমণের অনিশ্চিত সংকট মোকাবিলায় সরকারি গুদামে খাদ্য মজুদ বাড়াতে মনোযোগ দিতে হবে এখনই। সাধারণ মানুষের আয় কিছুটা কমে গেছে বলে সমস্যাটা বেশি। যে আমরা যদি ধান চালের দামটা স্থিতিশীল রাখতে পারি, আর একটু কমিয়ে আনা যাবে মাসখানেকের মধ্যে, তাহলে এই সমস্যাগুলো দূর হবে। সেপ্টেম্বরের শুরুতেও সরকারি গুদামগুলোয় খাদ্যশস্য ছিল ১৪,১৯,০০০ টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশে খাদ্যশস্যের মজুদ কমেছে প্রায় ১৬%। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার পাশাপাশি মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেলের বাজার। গত এক সপ্তাহে সব ধরনের তেলের মনপ্রতি দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ে দিনে অন্তত ৩ বার করে তেলের দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বুধবার প্রতি মণ সয়াবিন বিক্রি হয়েছে ৩,৬৫০ টাকা দরে, অথচ গত সপ্তাহে দর ছিল ৩,৪০০ টাকা। একইভাবে ৩,০০০ টাকার পাম অয়েল ৩,২৮০ টাকা এবং ৩,২০০ টাকার সুপার সয়াবিন বিক্রি হচ্ছে ৩,৪৩০ টাকা দরে। আমরা জিজ্ঞেস করছি বাড়ার কারণ দেখুন আন্তর্জাতিক বাজারে মাল শর্ট এমনকি বুকিং বেশি। ব্যবসায়ীদের দাবি, মিল থেকে পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকায় দিনে ৩ থেকে ৪ বার করে দাম বাড়ছে। সোয়াবিন যেখানে উৎপাদন হয় ওখানে বন্যা হয়েছিল, যার কারণে বুকিং বাড়তি, দাবানলের কারণে বুকিং অনেক বাড়তি, কস্টিং বেশি। বেলাবার ডেলিভারি মিলগুলি দিতে পারতেছে না, সেই কারণে বাজার বাড়তেছে। বর্তমানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে তেল আসা অনেকটাই কমে গেছে। বাংলাদেশের ভোজ্য তেলের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশ থেকে কাঁচামাল আমদানি শেষে মিলগুলিতে রিফাইন করা হয়, এরপর দেওয়া হয় বাজারে। তবে পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের দাবি, বহির্বিশ্বে তেলের মূল ঘাটতি, যেই কারণে বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে বুকিং রেট বেড়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার। আমাদের বাংলাদেশের ৪-৫টা মিল আছে, তার মধ্যে ২-৩টা মিলের মাল ডেলিভারি আছে, অন্যান্য মিলের মাল ডেলিভারি নাই, যার জন্য বর্তমান বাজারটা আরও ক্রাইসিস হয়ে গেছে। বছরে বাংলাদেশে ১৫ থেকে ১৮ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যে পণ্য কারো কাছে পরিত্যক্ত, ব্যবহার অনুপযোগী, সেই পণ্যই আবার অনেকের কাছে মহামূল্যবান। এমনকি কয়েক যুগ ধরে এসব পণ্য বিক্রির জন্য গড়ে উঠেছে এক প্রকার মার্কেট। এমন চমকপ্রদ পণ্য কেনাবেচার গল্প শোনাতে এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকায় বেচারাম দেউরিতে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, ক্ষোভের বিনিময় প্রথা বলতে একটি কথা আমরা অনেকেই হয়তো বইতে পড়েছি, তবে বিনিময় প্রথা যে একদমই উঠে গিয়েছে তা কিন্তু নয়। আমরা একটু যদি স্মরণ করার চেষ্টা করি, আমরা দেখব যে শহর কেন্দ্রিক অনেক ফেরিওয়ালা আছেন যারা বিভিন্ন সিলভারের বা বিভিন্ন তৈজসপত্র তারা বিক্রি করেন, তবে অর্থের বিনিময়ে নয়, তারা সেগুলো বিভিন্ন পুরনো কাপড় চোপড়ের বিনিময়ে তারা দিয়ে থাকেন। এবং এই কাপড় চোপড়গুলো আসলে
আসলে কোথায় যায়, কারাই বা এই কাপড় চোপড়ের ক্রেতা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরনো ঢাকা বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন কিছু কাপড় চোপড় আছে যেগুলো একদমই পরার অযোগ্য, পচে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় মানুষের মধ্যে একটি কৌতূহল থাকতেই পারে যে এই কাপড় চোপড়গুলো আসলে কোথায় যায়। সেই কৌতূহল পূরণের একটি অংশ হয়তো আজকে হবে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার বেগম বাজার এলাকার বেচারাম দেউরি এলাকায়। তবে এখানে এসে আমরা এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বললে যেমনটা জেনেছি যে এখানে যে পণ্যগুলো আসে, অর্থাৎ এর অনেক পণ্যই কিন্তু একদমই ব্যবহার অনুপযোগী, যেগুলো ব্যবহার করার মতো নয়। আবার কিছু পণ্য আছে যেগুলো ব্যবহার করা যায়, সেগুলো মানুষ কিনেও থাকেন এবং অনেকে নিম্নবিত্তের যারা আছেন তারা পরিধানও করেন। তবে যেগুলো একদমই ছিঁড়া ফাটা যেসব কাপড় চোপড় আছে সেগুলো কোথায় যায় সেটি একটু জেনে নেব একজন বিক্রেতার কাছ থেকে। একটু আপনার কাছে জানতে চাই, এখানে তো অনেক ধরনের পণ্য আপনি বিক্রি করছেন, এর মধ্যে কিছু কিছু আমি যদি এই দিকটাই দেখাই, একটু এই কাপড়গুলো দেখান, এই যে লুঙ্গি, আরও বেশ কিছু কাপড় আছে যেগুলো একদম ব্যবহার অনুপযোগী। এই কাপড়গুলো আসলে কারা কিনে থাকেন? এরা ওই যে মিশিংপত্র আছে না, ওগুলো বসছে সুতি, যত মিশিং আছে পেরিসে নেয়, ইয়ে নেয়, মিশিংপত্র পড়ছে, এটা যা মশে মনে করে মলা থাকলে এটা পড়ছে। আচ্ছা, অর্থাৎ হচ্ছে ওই যেসব যন্ত্রপাতিগুলো হচ্ছে তেলের ব্যবহার থাকে সেই ওগুলো আর কি পোষে আর কি, ওগুলো সুতি তো, এগুলো তো পোষে। তাহলে এই কাপড়গুলো আপনারা কেমন কি দরে বিক্রি করেন? এই লুঙ্গি বিক্রি 10 টাকা 11 টাকা পিস, পুরাতন লুঙ্গি ছিঁড়া এগুলি বিক্রি করি। আর পুরাতন ছেঁড়া শাড়ি মনে করি 20-25 পুরাতন যে বাত, ওগুলো যে মেশিনপত্র বুঝতে নেয়, সেগুলো তো কেউ কিনে পড়তেও পারে না। না। এগুলো আপনাদের ফেরিওয়ালাদের কাছ থেকে কত টাকা করে আপনারা কিনেন? যেটা 25 টাকা বেশি, ওইটা আমরা 20 টাকা কিনি, 20 টাকা 22 টাকা কিনি। আবার এখানে যে শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি মানুষ পরেন কিনে? এগুলো এমনি চান্দিনা মানিতে না, পরে চান্দিনা মানিতে না, পরে না এগুলো চান্দিনা, এগুলো তো মনে হচ্ছে এখন সুতি শাড়ি পরে, চান্দিনা মানিতে না। অর্থাৎ এখানে যাই আছে সব কিছুই হচ্ছে কোনো না কোনো কাজে লাগে, কোনো না কোনো কাজে লাগে। কেউ আবার গরিব মানুষ ব্যবহার করতে নাই, মনে একটা কিনতে পারে না, একটা লুঙ্গি মনে করেন 150টা 250টা কিনতে পারে না, এখন তো মনে 20 টাকা এগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য যে দোকানগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমি একটু আমার সহকর্মী একটু সামনে এগিয়ে আসার জন্য বলবো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আমরা ঠিক যে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছি, এই সড়কটি কিন্তু একটা সময় ছিল যখন পুরো সড়ক জুড়েই এই কাপড়ের পসরা বসতো, তবে সেই অবস্থান কিন্তু এখন ধীরে ধীরে কমে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু দোকান কেন্দ্রিক হয়ে গিয়েছেন এবং তারা এখন আর কিন্তু সেই সড়কে যে পসরা সেটি কিন্তু আর বসে না। একটু আপনার কাছে জানতে চাই, আপনার এখানে কি কি ধরনের কাপড় রয়েছে? আমাদের এখানে যে শাড়ি কাপড়, লুঙ্গি, তারপর চাদর, তারপরে আচ্ছা, এগুলো যে কাপড়গুলো রয়েছে এগুলো কি আসলে কেউ কি কিনে পরিধান পরেন? না, কেউ গরিব এলাকায় পরে আর কি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এলাকায় পরে, আর এই মিল ফ্যাক্টরিতে কাজে লাগে। আপনি কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত? 17 বছর। 17 বছর, জি। আচ্ছা, আমরা যেমনটা জানি যে পত্রপত্রিকায় দেখেছি যে আগে পুরো সড়ক জুড়েই দোকান বসতো, এখন এটা কমে গিয়েছে কেন? ওখানে ফুট বসে না। না। এই ব্যবসা কি তাহলে মন্দা চলছে? জি, অনেক মন্দা চলছে। আচ্ছা, অর্থাৎ কি আপনাদের আগের মতো সেই ক্রেতা পাচ্ছেন না? না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেমনটা শুনলাম, যেমন একজন বিক্রেতা, তিনি 17 বছর ধরে এই পুরনো কাপড়ের ব্যবসা করছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আগের মতো এখন আর সেই কাপড়ের যে পসরা সেটি কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছে এবং এর চাহিদাও ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে যেমনটা আমরা এখানে এসে জানলাম যে কোনো পণ্যই কিন্তু আসলে ফেলে দেওয়ার কিছু নেই, অর্থাৎ এখানে যত সব পণ্য রয়েছে আমরা যা দেখতে পাচ্ছি সব কেউ না কেউ ক্রয় করেন এবং এর ক্রয় মূল্য রয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়টি ভেবে থাকি যে ফেরিওয়ালা ঘর থেকে একদম পুরনো ছেঁড়া অব্যবহারযোগ্য কাপড় নিয়ে গেলেন, সেই কাপড়টি আসলে আদৌ কি করা হয় তার একটা উত্তর হয়তো আমরা খবির আজকে এই পুরান ঢাকার বেচারাম দেউরি থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। খবির, এই ছিল পুরান ঢাকার বেচারাম দেউরি থেকে পুরনো কাপড়ের যে পসরা এবং তার বিক্রির যে এখনকার অবস্থা তার সবশেষ খবর। খবির।
রাশেদ বাপ্পি জানাচ্ছিলেন পুরান ঢাকা থেকে। বিশ্ব করোনা পরিস্থিতির খবর। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ সামাল দিতে এবার দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানও। এতে অর্থনৈতিক দুশ্চিন্তার উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনা রুখতে দেশটির বড় 9টি শহরে কারফিউ জারির পর এবার দেশ জুড়ে লকডাউন জারি করা হলো। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক টেলিভিশন ভাষণে এই লকডাউনের ঘোষণা করেন। শুক্রবার থেকে তার এই ঘোষণা কার্যকর হবে। 1 মাসের জন্য এই লকডাউন জারি করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো। তবে সরকারি অফিস আদালতের পাশাপাশি নির্মাণ, কৃষি ও কারখানা খোলা থাকবে। সেই সাথে নার্সারি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজও খোলা থাকবে। তবে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। তবে প্রেসিডেন্ট তার ভাষণে লকডাউনের বিষয়ে পরে বিস্তারিত আরও জানাবেন বলে জানিয়েছেন। আর আগের মতো টেলিযোগাযোগের মাধ্যমে সকল কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে লকডাউন ঘোষণার পর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন তাদেরকে আবারও লোকসানের মুখে পড়তে হবে, যা হবে দীর্ঘমেয়াদী। এতদিন তো করোনার পরিস্থিতি খুব আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এখন গত কিছুদিন যাবৎ মৃতের সংখ্যাও অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এই অবস্থায় আমরা ঘর থেকে বাইর হওয়া বা বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। আসলে প্যারিসে বর্তমান ব্যবসা অবস্থা এমনিতেই খারাপ, তার মধ্যে এই কারফিউ, এর পাশাপাশি লকডাউন, সব মিলিয়ে এক নাজুক অবস্থায় আমরা মধ্যে আছি। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অলরেডি। আর যখনই আপনাদের যে ইন্ডিমিউনিটি গভর্নমেন্ট দেওয়া বন্ধ করে দেবে, তখন আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হবে, যার কারণে গ্লোবালভাবে বেকার সমস্যা এত বৃদ্ধি পাবে, এত প্রখর হবে, সেটার প্রভাব হয়তো আমাদের দেশও রেমিটেন্সের উপরে পড়বে। মৃতের সংখ্যার দিক দিয়ে ইউরোপের মধ্যে ব্রিটেন আর ইতালির পরই হচ্ছে ফ্রান্সের স্থান। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপের আরেক দেশ জার্মানিতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আওতায় 2রা নভেম্বর থেকে বন্ধ থাকবে রেস্টুরেন্ট, পানশালা, ক্লাব, জিম, থিয়েটার ও সিনেমা হল সহ বিনোদন কেন্দ্র। সংক্রমণ বৃদ্ধি আর লকডাউনের ঘোষণায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বার্লিন থেকে রিপোর্ট বিটু বড়ুয়ার। কোভিড-19 ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বুধবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানান, স্কুল ও কিন্ডারগার্টেনগুলো খোলা থাকলেও 2রা নভেম্বর থেকে লকডাউনের কারণে বন্ধ থাকবে রেস্টুরেন্ট, পানশালা, ক্লাব, ডিস্কো, শরীর চর্চা কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল ও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকদের আনাগোনা হয় এমন সব সড়কে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরাও। এদিকে দেশটিতে প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছেন 14 থেকে 15 হাজার মানুষ। শুধুমাত্র বুধবারই জার্মানি জুড়ে মারা গেছেন 85 জন মানুষ। বেড়েছে হাসপাতালে ভিড়। তবুও নতুন করে লকডাউনের বিরোধিতা করছেন জার্মানির সাধারণ নাগরিকরা। আমরা এখনো চলতি বছরের প্রথম দফার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি। তাই আমি মনে করি রাস্তায় বা সবখানে নিয়ম মেনে চললে, মাস্ক ও দূরত্ব বজায় রাখলে লকডাউনের প্রয়োজন পড়বে না। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন প্রদেশে প্রবাসী কয়েকজন বাংলাদেশের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ার আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের। দ্বিতীয় পর্যায়ে যদি এই করোনাটা যেভাবে আসছে, যা শোনা যাচ্ছে, এটা কিন্তু ভয়াবহ আকারে হতে পারে এবং এর ফলে যারা বিশেষ করে শ্রমজীবী বাংলাদেশি যারা রয়েছে প্রবাসী, তাদের উপর কিন্তু এর একটা বিশাল প্রভাব পড়বে। করোনার প্রথম ধাপের লকডাউনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি জার্মান প্রশাসন। সেখানে দ্বিতীয় ধাপের লকডাউন আসলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সকলে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সাধারণ কৃষি ও সিজনাল স্পন্সরের আবেদনপত্র গ্রহণ চলছে ইতালিতে। বাংলাদেশের জন্য কোটা সীমিত হলেও আবেদনকারীর সংখ্যা এরই মধ্যে লক্ষাধিক হয়েছে। এই পরিস্থিতিতে আবেদনকারীদের প্রতারিত হওয়ার বিষয়ে শঙ্কিত কমিউনিটি নেতারা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। 22 অক্টোবর থেকে শুরু হয়েছিল সাধারণ স্পন্সরের জমা, যেখানে মাত্র 4,500 কোটাতে বাংলাদেশের মতো প্রায় 30টি দেশ থেকে যারা ইতালিতে আসবেন তাদেরকে নির্বাচন করা হচ্ছে এবং এই প্রক্রিয়া আবেদনপত্র জমা করা হবে আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত।
বাংলাদেশ অনেকদিন পরে এই কোঠাতে ঢোকার পর স্বদেশ আবেদনকারীর ভাগ্যে জুটতে পারে সেই সাধারণ স্পন্সর। ১৫০০-এর মতো কোঠা পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশিদের। সতর্কভাবে নিজেদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য সচেতন মহল থেকে আহ্বান করা হয়েছে। বাংলাদেশি ভাইরা আছেন, অতি উৎসাহী না হয়ে আপনারা খুব ধীর স্থিরভাবে আবেদনটি করবেন, যেহেতু আপনাদের হাতে আরো সময় রয়েছে। অযাচিত দালালের খপ্পরে পড়বেন না এবং দয়া করে কোনো লেনদেন করবেন না। আপনারা দালালের ধোকায় পড়বেন না, কারণ দালালরা আপনাদের কাছ থেকে টাকা নেবে, পাসপোর্ট নেবে, কিন্তু আপনাদেরকে আনতে পারবেন না। বাংলাদেশের শুধু কোঠা হচ্ছে 1 থেকে 1,500, কিন্তু বাংলাদেশে কাগজ জমা হইতেছে 50,000-এর অধিক। ২৭শে অক্টোবর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কৃষি স্পন্সর বা সিজনাল স্পন্সর, যেখানে বাংলাদেশ সহ 30টি দেশের কোঠায় রয়েছে 18,000 প্রতিদ্বন্দ্বী, যারা ইটালিতে প্রবেশ করতে পারবেন আগামী কৃষি সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত। ইটালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আবারও দেশের খবর। স্ট্রোক একটি স্নায়ুজনিত রোগ হলেও বেশিরভাগ মানুষেরই ধারণা এটি হৃদরোগ, যে কারণে কেউ স্ট্রোক করার পরপরই তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কোনো হৃদরোগ চিকিৎসক বা হৃদরোগের হাসপাতালে। এতে চিকিৎসা শুরু করতে দেরি হয়, যে কারণে রোগের মৃত্যু ঘটে কিংবা দীর্ঘমেয়াদে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়। রিপোর্ট মোজাহিদ শুভর। ৬৫ বছর বয়সী স্ট্রোকের রোগী হাবিবুর রহমানকে নোয়াখালীর একটি প্রাইভেট ক্লিনিক থেকে পাঠানো হয়েছে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। সেখান থেকে ঘুরে অতঃপর তিনি এলেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে। অথচ স্ট্রোকের রোগী সম্পূর্ণ সুস্থ হবেন কিনা সেটি অনেকাংশেই নির্ভর করে আক্রান্ত হবার ৪ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলো কিনা। আমরা যত দেরি করব তত ব্রেন ড্যামেজ হইতে থাকবে। এই ড্যামেজটা যদি কয়েক ঘন্টা পরে আসে, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, এর ভিতরে আসলে রোগীটা বেঁচে থাকবে বা ভালো হইতে পারে, কিন্তু এর পরে আসলে ম্যাসিভ পার্ট অফ দ্য ব্রেন ড্যামেজ হয়। অনেকে হয়তো মারাও যান, বা যারা বেঁচে থাকেন তারা হয়তো পার্মানেন্ট একটা ডিসএবিলিটি নিয়ে থাকে। স্ট্রোককে ভুল করে হার্টের রোগ ভেবে বেশিরভাগ রোগী ছোটেন হৃদরোগের হাসপাতাল বা চিকিৎসকের কাছে। এক্ষেত্রে চিকিৎসকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে কোথাও কোথাও। তাই স্ট্রোকের লক্ষণ নিয়ে পরিষ্কার ধারণা রাখা ভীষণ জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। হঠাৎ করে তীব্র বুক ব্যথা অথবা বুকের ভিতরে চাপ অনুভব করা অথবা শ্বাস নিতে কষ্ট হওয়া অথবা বুক ধরফর করা, এটি হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। শুধুমাত্র সেই ক্ষেত্রে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সিভিয়ার হেডেক হচ্ছে, বমি হচ্ছে, আমার এক হাত দুর্বল হয়ে গেছে, এক পাশ দুর্বল হয়ে গেছে, এক হাত এক পা দুর্বল হয়ে গেছে, আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, আমার কথা বাঁচতেছে, এই জিনিসগুলি দেখলে আমি মনে করব স্ট্রোক হচ্ছে, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে হসপিটালে ট্রান্সফার। এদিকে নিউরো সায়েন্স হাসপাতালের মতো ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ক্যাথ ল্যাব চালু হওয়ায় স্ট্রোকের রোগীর সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে সঙ্গে সঙ্গে সেবা নিশ্চিতে স্ট্রোক ইউনিট খোলার দাবি চিকিৎসকদের। অনেক রোগী এখানে আছে, পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে, ট্রিটমেন্টটা ওরকম আমরা কংক্রিট ওয়েতে দিতে পারছি না। কিন্তু একটা স্ট্রোক ইউনিট হলে সবাই ট্রেনড আপ হয়ে যাব, ইউজড টু হয়ে যাব রোগীর ট্রিটমেন্ট করাতে। বিশ্বব্যাপী পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার প্রধান কারণ স্ট্রোক। তাই কারো মুখের কথা বন্ধ হলে, মুখ বেঁকে গেলে, শরীরের কোনো অংশ অবশ বা শারীরিকভাবে ভারসাম্যহীন হলে আক্রান্ত হবার প্রথম ৪ ঘন্টার মধ্যেই নিকটতম হাসপাতালের নিউরো বিভাগে নিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশে যখন করোনার ভ্যাকসিন আসবে তখন বাংলাদেশও ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গতকাল দুপুরে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উনি যা যা নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, টাকাও সংগ্রহ করেছি যদি কিনতে হয়। আর ওয়ার্ল্ড ভ্যাকসিন অ্যাসোসিয়েশন যেটা আছে, ঠিক আছে, গ্যাভি, এই গ্যাভির সাথেও মাননীয় প্রধানমন্ত্রী উনি চুক্তি স্বাক্ষর করেছেন। বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে একটা দেশ, যেই দেশ প্রথম ভ্যাকসিন পাবে। বেচা কেনার তথ্য গোপন রেখেই চট্টগ্রামের আড়তগুলোতে চলে আলুর ব্যবসা। এ পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের হিসেব নিকেশ অদৃশ্য বলেই ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মুনাফালোভী ব্যবসায়ীরা। এছাড়া ব্যবসার কারসাজি চলে কমিশনের অজুহাতেও। ক্যাব বলছে, কারসাজি বন্ধ, বাজার সামাল দিতে অব্যাহত রাখা দরকার অভিযান। নূরজামাল আতিকের ক্যামেরায় রিপোর্ট শফিকুল আলমের।
সাদা একটি কাগজের মাধ্যমে চলে লাখ লাখ টাকার আলু বেচা কেনার ব্যবসা। আবার রাখা হয় না বিক্রেতার কাছে এই কাগজের কার্বন কপিও, মানা হয় না বালাম খাতাও। যদিও ব্যবসার নিয়ম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থাকবে রসিদ। মূলত প্রশাসনকে ফাঁকি দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই কাগজপত্র ছাড়া ব্যবসার এই কৌশল মুনাফালুভী ব্যবসায়ীদের। কোনো পেপারস আমাদেরকে দেখাতে পারে না, তো যার ফলে এখানে আমরা বুঝতে পারি আসলে কমিশন এজেন্টরাই কিন্তু এখানে আলুর দাম বৃদ্ধিতে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ীদের যুক্তি ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া এই ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এর জন্য তারা দায়ী করলেন হিমাগারের সিন্ডিকেটকে। বাপ দাদারও করে আসছে এইভাবে, আমরা কমিশনিতে ব্যবসা করি। মূল্য বৃদ্ধি করার কোনো আমাদের হাত নেই, যেহেতু আপনারা কোল্ড স্টোরেজ যেখানে সিন্ডিকেট করে মজুতদারি করতেছে তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাব বলছে কারসাজি ঠেকাতে হঠাৎ নয়, বাজার তদারকি করতে হবে ধারাবাহিকভাবে। প্রশাসনের হঠাৎ করে নজরদারি, হঠাৎ করে বাজার তদারকি এটা না হয়ে এটা কন্টিনিউয়াস থাকা উচিত। পাইকারিতে 30 ও খুচরায় 35 টাকা আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নানা কৌশলে তা এড়িয়ে চলছে ব্যবসায়ীরা। দেশে বছরে আলুর চাহিদা বীজসহ 80 লাখ মেট্রিক টনের মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁয় বদলগাছি ভান্ডারপুর সবজির হাট জমে উঠেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রকি, কবির, আপনি জানেন খুব ভোরে কিন্তু প্রান্তিক কৃষক যারা তারা কিন্তু এই সবজি তুলে ক্ষেত থেকে তুলে হাটে নিয়ে আসেন। আমরা বর্তমানে রয়েছি নওগাঁ জেলার ভান্ডারপুর বদলগাছি উপজেলার এই হাটটি। এখানে কিন্তু খুব ভোর থেকে প্রান্তিক কৃষক যারা তারা কিন্তু বিভিন্ন জাতের শীতের আগাম সবজি নিয়ে আসছেন এবং আজকে হাটে আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবজির প্রত্যেকটা সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এর মূল কারণটা কিন্তু এবছর এই বন্যার কারণে কিছুটা সবজি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রত্যেকটা সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং এই কৃষকদের এবছর আমরা যেটা লক্ষ্য করছিলাম যে তারা বলছেন যে গেল কয়েক এবং এখানে লাউ, কদু এই জাতীয় সবজির দাম কিন্তু প্রতি পিস 35-40 টাকা পর্যন্ত পাচ্ছেন, যেটা গেল কয়েকদিন আগেও কিন্তু এরকম দাম তারা পাচ্ছিলেন না। তো এক্ষেত্রে কৃষকদের প্রত্যাশার জায়গা পূরণ হচ্ছে, কিন্তু অস্বস্তি লক্ষ্য করছিলাম ক্রেতাদের। তারা বলছেন যে এইভাবে লাফিয়ে দর বাড়ার কারণে কিন্তু সাধারণত তাদের যে আয় ব্যয়ের হিসাব তা কিন্তু মিলানো অনেকটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবছর আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে এই বিভিন্ন জাতের আগাম সবজি চাষ করা হয়েছে। এসব সবজি কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন রাজধানী সহ অন্য জায়গাতে সরবরাহ করে থাকেন। তবে কৃষকরা যেটি বিষয়টা তাদের মুখ থেকে আমরা জানতে পারছি, প্রান্তিক এসব হাটে কিন্তু বিভিন্ন কারণে এই সিন্ডিকেটের একটা বেড়া জাল থেকে তারা বের হতে পারে না। পাইকারদের উপস্থিতি কম হলে এসব পড়ে যায়। এক্ষেত্রে কিন্তু তারা মুনাফার জায়গা থেকে অনেকটা দূরে সরে চলে যান। বেগুন এখানে বিক্রি হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম 40 টাকা করে। অন্যান্য যেসব আগাম জাতের সিম এবং অন্যান্য আরো কদু, লাউ, বিলেতি এসব 35 এখানে বিক্রি হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম 40 টাকা করে। অন্যান্য যেসব আগাম জাতের সিম এবং অন্যান্য আরো কদু, লাউ, বিলেতি এসব 35-40 টাকা করে। এইসব সবজির দামের ক্ষেত্রে কিন্তু গেল কয়েক সপ্তাহে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। তো উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কম হয়েছে বলছে কৃষকরা। কৃষকদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম যে তারা মুনাফার জায়গাটা এবছর পেলেও কিন্তু সবজির উৎপাদন গেল বছর যে প্রতি হেক্টরে যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছিল এবছর কিন্তু সেরকম সবজি তারা পাচ্ছেন না। এর মূল কারণটা কিন্তু বন্যার কয়েক দফা বন্যা এবং অতি বৃষ্টির কারণে প্রথম পর্যায়ের যেসব সবজি ক্ষেত রয়েছিল এসব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হয়। তবে বাজার ব্যবস্থার কারণে কিন্তু তারা এখন অনেকটাই খুশি এবং এই জায়গাতে তাদের প্রত্যাশার জায়গাটা অনেকটা পূরণ হচ্ছে। তবে সাধারণত আমরা এই প্রান্তিক হাটগুলো থেকে শহরের যেসব হাট রয়েছে এই হাটগুলোতে কিন্তু অনেকটা দ্বিগুণ দরে সবজি কেনা বেচা চলছে এবং মুনাফার জায়গাটা কিন্তু মধ্যস্বত্ব যারা ভোগী রয়েছেন তাদের পকেটে কিন্তু বেশি যায়। এখান থেকে একটা 25 টাকা কেজির 25 টাকা করে একটা কদু কিনে নিয়ে কিন্তু শহরে 45-50 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সিম এখানে বিক্রি হচ্ছে 70 টাকা করে। সেই সিম
শহরের যেসব হাট অন্তত 20, 25, 30 কিলোমিটার দূরের হাট, এই হাটগুলো কিন্তু 80 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে। মানে প্রতি কেজির প্রায় 30 থেকে 35 টাকা বা তারও কিছুটা বেশি দরের একটা উঠানামা কিন্তু এই প্রান্তিক এবং শহরের মাঝে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে রয়েছে। তো মুনাফার জায়গাটা কিন্তু বরাবরই আমরা এখানে লক্ষ্য করছিলাম, সাধারণত মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, যারা পাইকার শ্রেণী, তারা কিন্তু এই বেশি মুনাফাটা অর্জন করে থাকে এবং পকেটে তাদের এই মুনাফাটা চলে যায়। সাধারণ কৃষকদের দাবি এইসব মুনাফাটা যেন প্রকৃত তারা পান এবং এই ক্ষেত্রে সরকারের একটা মনিটরিং বা নজরদারি থাকা দরকার। প্রকৃতপক্ষে যেসব সবজি এখানে কিনা বেচা চলছে, এইসব সবজির একটা ন্যায্য দরের একটা নিশ্চিত তারা ব্যবস্থা চান, প্রকৃতভাবে যেন এই দর উঠানামার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়গুলি কিন্তু তারা কৃষকদের পক্ষ থেকে আমরা জানতে পারছিলাম। তো সব মিলে কবির এই জমজমাটা এই হাট সকাল থেকে কিন্তু 11টা পর্যন্ত চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এসব সবজি তারা কিনে নিয়ে যাচ্ছে। তো কবির এই ছিল নওগাঁর ভান্ডারপুরের সবজি হাটের খবর আমার কাছে। নওগাঁর বদলগাছি থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন এম.আর. রকি। ভোর হতেই জমে উঠেছে রাজধানীর কারওয়ান বাজারে মাছের বাজার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাজিদ রাজু। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রাজু। হ্যাঁ কবির, আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি যে মাছের আড়ত, সেখানে আমরা রয়েছি। আপনি জানেন যে এই ঢাকার যতগুলো পাইকারি বড় মাছের আড়ত রয়েছে, এই কারওয়ান বাজার মাছের আড়ত হলো এগুলোর মধ্যে অন্যতম। আপনি আমার আশপাশে যদি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে সারিবদ্ধভাবে বিজিএমইএ ভবনের ঠিক উল্টো পাশে, সাবেক যে বিজিএমইএ ভবন যেটি ভাঙা হচ্ছে, তার ঠিক উল্টো পাশে সারিবদ্ধভাবে কিন্তু এখানে পাইকাররা এবং আড়তদাররা মাছ নিয়ে বসে আছেন এবং যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে যারা অলিতে গলিতে মহল্লায় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন, এরকম মাছ বিক্রেতারা কিন্তু এই ভোরবেলায় এসে এখানে মাছ কেনার জন্য জমায়েত হন। বিভিন্ন রকমের মাছ এখানে আছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত এই মাছগুলো আড়তদাররা এবং পাইকাররা এখানে নিয়ে এসে বিক্রি করেন। এর মধ্যে রয়েছে চাষের মাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে খালবিল এবং পুকুর জলাশয়ের মাছ। দেশি মাছ রয়েছে, একই রকমভাবে রয়েছে যে মাছগুলো খামারে মূলত চাষ করা হয়, এই চাষের মাছও কিন্তু এখানে রয়েছে। তো আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসা হয় এবং কেমন দামে বিক্রি হয়। আপনি একটু আমাদের বলবেন যে এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসেন, কিরকম দামে বিক্রি করেন এই মাছগুলো? এই মাছগুলো খুলনা অঞ্চল থেকে নিয়ে আসা হয়। ব্যাপারে 120 টাকা নিয়েছে, এখন পাইকারের দাম 100 টাকা, 180 টাকা নিয়েছে, 150 টাকা 40 টাকা দাম করছে। তুলনামূলক বাকি অনেকটা 20-30 টাকার কেজিতে কম। আচ্ছা, একজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি যেমন বলছিলেন যে এই যে যেমন বলছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে যে মাছ বিক্রেতারা বিক্রি করেন, তারা মূলত এখান থেকে মাছ সংগ্রহ করে তারপরে কিন্তু সারাদিন ঘুরে বিক্রি করেন। তো তাদের একটি লাভের যে ব্যাপার সেটি কিন্তু বেশ পুষিয়ে যায়, কেননা এই কারওয়ান বাজারের যে মাছের আড়ত, এখানে মূলত মাছের যে দাম সেটি কিন্তু সাধারণ খুচরা বাজারের চেয়ে 50 থেকে 100 টাকা পর্যন্ত কম হয়, যার কারণে এখান থেকে মাছ কিনে নিয়ে খুচরা বাজার কিংবা অলিতে গলিতে ঘুরে যারা বিক্রি করেন তাদের বেশ পুষিয়ে যায় বলে এখানকার আড়তদাররা আমাদেরকে জানাচ্ছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে এখানে মাছের যে গুণগত মান এবং বিভিন্ন যে প্রকারের যে মাছ, তো সেটি যার কারণে সাধারণত পাইকারদের এবং খুচরা বিক্রেতাদের ভিড় এখানে মূলত বেশি থাকে। তারা বলছেন যে মাছের বিভিন্ন আকার এবং প্রকারের উপর ভিত্তি করে দামও আসলে অনেক রকমের হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে মূলত লাভের জায়গাটা যেন নিশ্চিত করা যায়, সেটি নিশ্চিত করার জন্যই তারা মূলত এদিকে ঘোরেন। তা আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, কি কি মাছ আপনারা নিয়ে আসেন এবং কেমন দামে বিক্রি হয়? কোথেকে? গিলাস আনি, কাতল আনি, সরপুটি আনি, চিংড়ি মাছ আনি। এটা হচ্ছে বাগড়াট, আছে খুলনা বাগড়াট ফলতিতে, আর হচ্ছে আপনার সিএনবি বাজার বারাকপুর। আচ্ছা, এত ভিড় কারওয়ান বাজারে কেন হয়? মানে অন্যান্য বাজারে তো খুচরা বিক্রেতা মাছ কিনতে পারে, আগে থেকে কমে গেছে। করোনার কারণে ভিড় আগে যা ছিল তার 3 ভাগের 1 ভাগ পাইকার বর্তমানে কারওয়ান বাজারে আসে, কারণ করোনার কারণে কোনো লোক করতে পারে না।
এটা হচ্ছে সমস্যা। তারপরে এত মানুষ যে আসে সেটা কেন আসে? আসলে লাভ বেশি হয় আপনাদের এখানে, দাম কম, না কোন কারণে? এনে তো ব্যবসা করার জন্যই আসে, মনে হয় অন্য অন্য বাজার থেকে কারণ বাজারে একটু দাম কমের জন্যই আসে। ধন্যবাদ আপনাকে। কবির, আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে মাছ চাষের জন্য বিখ্যাত বাংলাদেশের যেসব অঞ্চল, বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা বাগেরহাট অঞ্চলের যে ব্যাপক হারে মাছ চাষ হয়, সেই সঙ্গে রয়েছে ময়মনসিংহের বিভিন্ন জেলা, এইসব জেলায় কিন্তু মাছের ব্যাপক উৎপাদন, যার কারণে এইসব এলাকা থেকেই মাছের সরবরাহ মূলত অনেক বেশি হয় এবং সেই কারণেই কিন্তু বিক্রেতারা এখানে এসে ভিড় করেন, কেননা বিভিন্ন আকার প্রকারের মাছ এখানে পাওয়া যায়, রুই কাতলা থেকে শুরু করে চাষের বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায়। একই রকমভাবে কিন্তু নদী, খালবিল, পুকুরের মাছও পাওয়া যায়। একই রকম আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু দেশি মাছেরও ব্যাপক যোগান এখানে রয়েছে, কেননা বিক্রেতারা বলছেন যে কিছুদিন আগেই যে বন্যা গেল, সেই বন্যার পানি কিন্তু এখন নামতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় পানি শুকিয়ে যাচ্ছে, সামনে শীতকাল আসছে। শীতকালে আপনি জানেন যে পুকুর জলাশয় থেকে শুরু করে বিভিন্ন যে জলাধারগুলো যেখানে মাছের চাষ হয় বা প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন প্রজনন হয়, সেই জায়গাগুলো কিন্তু শুকানো শুরু হয়, যার কারণে পানি কমতে থাকে এবং বিপুল পরিমাণ মাছ কিন্তু ধরা পড়ে। তো সেই মাছের একটা সরবরাহ কিন্তু ঢাকা শহরের দিকেও আসে, যার কারণে এই কারণ বাজার এখন মাছে ভরপুর, নানান রকমের মাছ। তবে পাইকাররা বলছেন যে করোনার কারণে মূলত মাঝখানে কিছুদিন তাদের বেশ সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও এখন বেশ মানুষ, সাধারণ মানুষের আনাগোনায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। একই রকমভাবে সর্বশেষ আরেকটি তথ্য দিয়ে শেষ করি, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যারা ঢাকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা, আমরা এসে দেখেছি তারাও কিন্তু মাছ কেনার জন্য কারণ বাজারে ভিড় করেন। যারা একটু বেশি পরিমাণে মাছ কেনেন বা এক মাসের বাজার একসঙ্গে করার চেষ্টা করেন, তারা মূলত পরিবারের 1-2 জন সদস্য নিয়ে এসে ভোরবেলা এসে এখান থেকে বাজার করার চেষ্টা করেন। তো খুবই মূলত কারণ বাজারের মাছের পাইকারি আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ রাজু জানাচ্ছিলেন কারওয়ান বাজারের পাইকারি মাছ বাজারের খবর। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ, ফল ও শাকসবজি পরিষ্কারের ফার্স্ট চয়েস। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ। কিশোরগঞ্জের পুরান থানা এলাকায় বসেছে দেশীয় জাতের মিষ্টি পানের হাট। 50 বছরের পুরনো এই হাটে প্রতিদিন অন্তত 50 লাখ টাকার পান বিক্রি হয়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। নূর। ধন্যবাদ কবির। আমি এখন আছি যে কিশোরগঞ্জের যে ঐতিহ্যবাহী পুরান থানা মিষ্টি পানির বাজার, যে পাইকারি বাজারে ভোরের আলো ফোটার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা এখানে এসেছেন এবং তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে যে পাইকারি পানির বাজার। এখানে মূলত কিশোরগঞ্জের যে বিভিন্ন উপজেলা পর্যায়ের যে দেশি পান, যেমন কটিয়াদি, পাকুন্দিয়া, হুসেনপুর, তারাইল এবং কিশোরগঞ্জ সদর সহ অন্যান্য এলাকা থেকে এই বাজারে পান আসে এবং মিষ্টি জাতের যে প্রসিদ্ধ পান যেটি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আর এই বাজারে যে মূলত লাল ডিঙ্গি পান, গয়াসুর এবং চাষি পান সহ নানা প্রজাতির পান নিয়ে চাষিরা এখানে আসেন এবং ক্রেতা বিক্রেতার পদভারে মুখরিত হয়ে ওঠে। ভোর 5:30 থেকে মূলত এই পানির হাট জমে ওঠে এবং 7টা, 7:30 নাগাদ মূলত বেচাকেনা শেষ হয়ে যায়। এখানে যে আমি বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে এখানে ভরা মৌসুমে এখানে 30 থেকে 40 লাখ টাকার পান বিক্রি হয়, তবে এখন পানের বাজার চড়া এবং এই পানের দাম বেশি থাকাতে এখানকার যে বিক্রেতারা যে খুশি। তারা যেটি বলছেন যে পানের যে সরবরাহ কম থাকাতে তারা দাম বেশি পাচ্ছেন। আর এখানে মূলত যে 3 প্রকারভেদে পান, ছোট পান 1.5 থেকে 2 হাজার টাকা এবং পুরি যেটা আর কি বিক্রি হচ্ছে, এবং মাঝারি সাইজের পান 2 থেকে 2.5 হাজার টাকা এবং বড় পান যেটি 3 থেকে 4 হাজার টাকা বিক্রি হচ্ছে। আর এখানে মূলত 7টা থেকে 7:30টার মধ্যে কেনাবেচা শেষ হয়ে যায়। তারপর এই পানগুলা বিভিন্ন সরকারি বিভিন্ন যে হাট বাজার আছে, হাট বাজার হয়ে খুচরা বাজারে চলে যায়। আর এখানে মূলত এই বাজারটি চলে আসছে কবে থেকে এই বাজারটি এখানে বসে তা সঠিক করে বলা যাচ্ছে না, তবে এখানকার যে ব্যবসায়ীরা বলছেন যে
কমপক্ষে 50 বছর ধরে এ বাজারে পানের কেনাবেচা হচ্ছে এবং এই প্রসিদ্ধ এই বাজারে পান কেনাবেচা হয়ে আসছে যে পুরান থানার ঐতিহ্যবাহী পানির বাজার, যে এখানে যে ভোর থেকে 7টা সাড়ে 7টা পর্যন্ত কেনাবেচা চলে, তারপরে দ্রুত এই বাজারটি শেষ হয়ে যায়, কারণ এখানে অন্য একটি বাজার বসে, যে কারণে ভোরের বাজার হিসেবেই এই বাজারটি পরিচিত। আর এখানকার যে পান, কিশোরগঞ্জের যে বিভিন্ন এলাকায় এখানে পানির বরজ রয়েছে, সেই বরজ থেকে এখানে দেশি পান আসে, দেশি মিষ্টি পান, যেটি এলাকায় প্রসিদ্ধ এবং খুবই সুখ্যাতি রয়েছে। আর এখানকার যে কিশোরগঞ্জে পানির যে বরজ আছে, আমার যে কিশোরগঞ্জের চাষি এবং কৃষি বিভাগের যে লোকজনের সাথে যে কথা বলেছি, এখানকে মূলত প্রায় 120 হেক্টর জমিতে পানের চাষ হয় এবং প্রায় 2000 হেক্টর 2000 মেট্রিক টন পান এখানে উৎপন্ন হয়ে থাকে। আর তো কিশোরগঞ্জের যে সকাল থেকে যে আমি যে পানির বাজারে আছি এবং বেচা কিনা যে প্রায় শেষের দিকে, এবং এখন মূলত পানের যে পাইকারি কেনা বেচা শেষ পর্যায়ে, এখন যারা ক্রেতা বিক্রেতারা আছেন তাদের পানগুলো সাজিয়ে নিচ্ছেন এবং বিভিন্ন এলাকায় তারা পানগুলো পাঠাবেন। এবং তারা যেটি বলছেন, প্রতি সপ্তাহের 2 দিন এই বাজারটি বসে, বৃহস্পতি এবং রবিবার যে পাইকারি হাট বসে। তো কিশোরগঞ্জের যে পুরান থানা পাইকারি মিষ্টি পানির যে হাট রয়েছে, এই হাট থেকে মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ। কবির, যুক্তরাষ্ট্রে জনগণের সংখ্যাগরিষ্ঠতা পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না, নির্ভর করতে হয় 538টি ইলেক্টর বা নির্বাচকের ভোটের উপর। সেখানেই জয় পরাজয়ের হিসেব হয়। পাশাপাশি মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদেও নির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ এবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে রিপোর্ট লস্কর আল মামুনের। যুক্তরাষ্ট্রে জনগণের সর্বাধিক ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট 538 জন ইলেক্টর বা নির্বাচকের ভোটের ওপর। প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার ভিত্তিতে এসব নির্বাচকের সংখ্যা নির্ধারিত হয়ে থাকে। মোট 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে হলে প্রয়োজন ন্যূনতম 270টি ইলেকটোরাল ভোট। একটি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ভোট যিনি পাবেন, সে রাজ্যের নির্ধারিত সব ইলেকটোরাল ভোট তার খাতায় জমা হবে। এ কারণে জনগণের মোট ভোটের হিসেবে এগিয়ে থেকেও কোনো প্রার্থী পর্যাপ্ত ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনের বিষয়টি অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের মতো এ দুটো ভোটও খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন আইনসভার উভয় কক্ষে কারা সংখ্যাগরিষ্ঠ তার উপরে অনেক কিছু নির্ভর করে। প্রেসিডেন্ট যিনিই হন না কেন, তার দল প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হলে তিনি অনেক কিছুই করতে পারবেন না। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদ 435 ও উচ্চ কক্ষে সিনেটে 100 আসন রয়েছে। এবছর প্রতিনিধি পরিষদের 435টির সবগুলো আসনে এবং সিনেটের 35টি আসনে নির্বাচন হচ্ছে। এবার যে সিনেট আসনগুলোর নির্বাচন হচ্ছে তার মধ্যে 23টিতেই রয়েছেন রিপাবলিকান সিনেটর আর 12টিতে রয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটের ভোটে ডেমোক্র্যাটদের আসার সম্ভাবনা প্রবল। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের 53 আর ডেমোক্র্যাটদের আসন 47টি। ফলে রিপাবলিকানদের লক্ষ্য সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা, আর ডেমোক্র্যাটরা চাইছেন নতুন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে। এই লড়াইয়ে রিপাবলিকানদের কাছ থেকে 4টি আসন ছিনিয়ে নিতে হবে ডেমোক্র্যাটদের। অবশ্য বাইডেন প্রেসিডেন্ট হলে 3টি রিপাবলিকান আসনে জয় পেলেই ভাইস প্রেসিডেন্টের ট্রাইবেকার ক্ষমতার বদৌলতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকানদের কোনো আসন হারালে চলবে না, বড়জোর 2টি আসন হাতছাড়া করার ধকল নিতে পারে তারা। অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ইলেকট্রাল কলেজ সংখ্যা 55টি। যিনি এই রাজ্য জয় করবেন তিনিই সবকটি ইলেকট্রাল কলেজ ভোট পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে জয় করতে হবে রাজ্য, জয় করতে হবে ইলেকট্রাল কলেজ ভোট। লস্কর আল মামুন, সময় সংবাদ, হলিউড, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আবারও পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় সহিংসতার জন্য স্থানীয় মেয়র জিম কেনেকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। বুধবার আগাম ভোট দিয়ে বাইডেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচনী সপ্তাহে বর্ণবাদ ইস্যুতে সৃষ্ট সংকট আবারও মুখ্য হয়ে উঠেছে। 2 প্রার্থীর নির্বাচনী প্রচারণাও মার্কিন রাজনীতির খবরাখবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি। কবির, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন,
যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এখন দাঙ্গা সহিংসতায় রূপ নিয়েছে, যেখানে নির্বাচনের বাকি আছে আর মাত্র 6 দিন। আমরা এই নির্বাচনে দেখেছি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনে যেটি সচরাচর দেখা যায় না, সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবারের নির্বাচনকে ঘিরে বেশি মাত্রায়। আমরা খুন এবং অপহরণের রাজনৈতিক প্লট তৈরির কাহিনী আমরা শুনেছি এখানে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটি যেমন শুনেছি, তেমনি আমরা ভোটারদের বাড়িতে বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার কথা আমরা শুনেছি। এবং এই হুমকি ধামকির ব্যাপারটি বাসাবাড়িতে চার্চে হামলার ঘটনাটি কিন্তু শুধু যে একতরফাই যে হচ্ছে তা নয়, কিন্তু ডেমোক্র্যাটরাও যেমন অভিযোগ করছেন তেমনি রিপাবলিকান প্রার্থীরাও কিন্তু রিপাবলিকান সমর্থকরাও কিন্তু অভিযোগ করছেন। পরস্পরের এক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচনের আবহ শুরু হয়ে গেছে। আপনি কবির যেমনটি বলছিলেন যে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় যে দুটি অঙ্গরাজ্য ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া, সেই পেনসিলভেনিয়ায় নিউ ইয়র্ক থেকে যে অঙ্গরাজ্যটির দূরত্ব মাত্র 3 ঘন্টার, সেই পেনসিলভেনিয়ার সবচেয়ে বড় শহর ফিলাডেলফিয়ায় যে সহিংস রূপ আবার নিয়েছে নির্বাচনের 6 দিন আগে, যেখানে পুলিশ গুলি করে একজন কৃষ্ণাঙ্গকে মেরে ফেলেছে, সেই উত্তেজনা, সেই সহিংসতা এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এখন সেই বিক্ষোভের মাত্রাটি যদি খুব মাত্রাতিরিক্তভাবে গত 1-2 মাস আগে আমরা যেমনটি দেখেছি যে উইসকনসিনের ক্যানোসায়, আমরা যেমনটি দেখেছি ক্যান্টাকির লুইভিলে, আমরা যেমনটি দেখেছি মিনেসোটার মিনিয়াপলিসে, সেরকম যদি হয় তাহলে কিন্তু খুবই আতঙ্কের এবং খুবই উদ্বেগজনক অবস্থার মধ্যে দিয়েই আছে। তারপরেও কিন্তু মানুষজন কিন্তু দলে দলে ভোট দিতে যাচ্ছেন, ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। প্রতিদিন যাচ্ছে আর 1 কোটি করে মানুষ আগাম ভোট দিচ্ছে। এখন পর্যন্ত আজকে একটি দিন শেষ হয়ে গেছে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমরা দেখলাম যে প্রায় 8 কোটিরও বেশি মানুষ ভোট দিয়ে ফেলেছে। সেখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকা এলাকায়, সেখানে বাংলাদেশিদের মধ্যে প্রতিদিনই চায়ের আড্ডায়, বিভিন্ন আড্ডার মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সার্বিক বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে নিউ ইয়র্কের একজন বাংলাদেশি আমেরিকান নাগরিকের সঙ্গে কথা বলবো। তিনি সাংবাদিক, তিনি কলামিস্ট, তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শীতাংশু গুহ। আমি তার সঙ্গে কথা বলবো। জনাব শীতাংশু গুহ, আপনি একটু আসবেন, আপনি একটু আমাদেরকে প্রথমেই বলবেন যে নির্বাচনের পরিবেশ, তো আমরা একদম নির্বাচনের মধ্যে আছি, তো সামগ্রিকভাবে আপনি নির্বাচনটা কিভাবে দেখছেন? বাংলাদেশি মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহটা কেমন, প্রথমে বলেন। করোনার মধ্যেও এবার এতদিন পরে হলো এখন মনে হচ্ছে নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনের মতো জমছে। জি, তো এতদিন কিন্তু করোনার কারণে অনেকটা ছিল, শীতল ছিল। এখন আমরা দেখছি যে এবার এখন তো পুরা আমেরিকা নির্বাচন ছাড়া আর অন্য কোনো কথা নয়, নির্বাচন আর নির্বাচন। বাংলাদেশ কমিউনিটি তো এর থেকে পিছিয়ে নাই, বাংলাদেশ কমিউনিটিতেও এর সারা পড়ে গেছে এবং বাংলাদেশ কমিউনিটির মানুষও কিন্তু আগাম ভোট দিচ্ছেন। আপনি বললেন প্রায় 8 কোটি ভোট হয়েছে, আমি নিজেও আগাম ভোট দিয়ে ফেলেছেন, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো কাজেই নির্বাচন জমছে এবং সামনে 6 দিন আরও জমবে আর কি। এখন আপনি ফিলাডেলফিয়ার এই ঘটনার কথা বললেন, আপনি দেখবেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে এটা চলতে দেওয়া যায় না। এই ট্রাম্প জিতার ইহার একটি অন্যতম কারণ বাংলাদেশের মানুষ মনে করতেছে বাইডেন জিতলে জামাইকায় দাঁড়িয়ে আমরা আড্ডা মারতে পারবো না। এই যে একটি জিনিস হয়ে গেছে যে বাইডেন জিতলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটবে, যাহা হয়তো সত্য। আপনি দেখছেন লাস্ট ইস্যুতে ডিবেটে ট্রাম্প বলছে নিউ ইয়র্ক যে ভুতুরে শহর। আপনি যদি ম্যানহাটনে এখন যান, আসলেই ভুতুরে শহর। হ্যাঁ, এই জামাইকা কি অবস্থা ছিল? জামাইকা ছিল রমরমা, তাই না? এই জায়গাটার থেকে বেরিয়ে আসার জন্যই আমি বলেছি যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে ট্রাম্প কেন জিতবে। ট্রাম্প জিতবে এই কারণে, ফার্স্ট কোশ্চেনটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আপনি যদি দেখেন যে আমেরিকার একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্থাও বাইডেনের পক্ষে নাই, সবগুলি ট্রাম্পের পক্ষে। আপনি যদি দেখেন ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলন
আমরা সবাই ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলন সমর্থন করছি, কিন্তু ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনের নামে যে লুটপাট, এই জিনিস তো আমরা সমর্থন করতে পারি না। এই জায়গাটা ডেমোক্র্যাটরা একটা বড় ভুল করছে, যে তারা আন্দোলনটাকে চালায় গেছে যে ট্রাম্পকে হারানোর জন্য আন্দোলনকে কন্টিনিউ করতে হবে। বিষয়টা কিন্তু সেইখানে নাই। মানুষ কিন্তু এখন ভয় পাচ্ছে যে এই লুটপাট, দিস ইজ নট ডেমোক্রেসি। কাজে আপনার আমি যদি এখন আপনাকে বলি যে আমি কাকে ভোট দিছি, ইয়েস আই ভোটেড ফর ট্রাম্প। জি, আমার প্রশ্নের আগেই আপনি উত্তর দিয়ে ফেলেছেন, কিন্তু আমার কাছে আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন অভিবাসী হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমরা সচরাচর বাই ডিফল্ট দেখে থাকি যে ডেমোক্রেটদের সমর্থন বেশি থাকে। সেই জায়গায় আপনি ট্রাম্পকে নিয়ে খুবই সোচ্চার, আপনি কেন ট্রাম্পকে সমর্থন করেন একজন অভিবাসী হিসেবে, যদি আমাদেরকে একটু ব্যাখ্যা দেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে আবারও সাকি। বিষয়টা হলো হিসাব, অর্থাৎ ঐতিহ্যগতভাবে প্রবাসীরা, সেটা শুধু বাংলাদেশি না, যে কোনো কারণেই হোক ডেমোক্রেট সমর্থক হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন এই আমেরিকাতে আমরা কারা, যারা OP1 DB1 ম্যাক্সিমাম, তাই না, এই দুইটাই কিন্তু রিপাবলিকানদের দেওয়া, ডেমোক্রেটদের দেওয়া না। কাজে বলা হয় যে রিপাবলিকানরা ইমিগ্রেন্টদের বন্ধু না, এই বক্তব্যটা সত্য নহে। আচ্ছা, এরপরে বাংলাদেশ কমিউনিটি এই কারণে প্রথাগতভাবে বাইডেনের পক্ষে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন গতবার যদি 10%, 16তে 10% বাংলাদেশি ছিল ইয়ের পক্ষে, হিলারির পক্ষে, ট্রাম্পের পক্ষে, এইবার কিন্তু সেই সংখ্যাটা 25 থেকে 30 হয়ে গেছে। আপনারা দেখেছেন এর মধ্যে দুইটি সংস্থা ট্রাম্পের ফেভারে গঠিয়েছে, একটা জামাইকাতে, একটা জ্যাকসনাইটে। এইটা বলছে, অর্থাৎ আপনি যদি দেখেন প্রবাসীরা, অর্থাৎ আমরা বাংলাদেশিরা গতবার ছিলাম মাত্র 10% ইন ফেভার অফ ট্রাম্প, এইবার সেটা 25-30% হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশ কমিউনিটিতে হয় নাই, অন্যান্য কমিউনিটিতে হয়েছে। এবং ট্রাম্পের জিতার এইটাও একটা কারণ, যেটা অথচ সাপ্রেস। নিউ ইয়র্কে তো আমরা কথা বলছি না খুব একটা, কারণ নিউ ইয়র্কের ডেমোক্রেট সিটি, বাট নিউ ইয়র্কে আমি যেদিন ভোট দিতে গেছি ওই দিন একটা রোতে প্রায় 8-9 জন ছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে শুধু আমি না, আরও 2 জন লোক ট্রাম্পকে ভোট দিল। নিউ ইয়র্কে এই অবস্থা। তার মানে আমি তো অবাক হয়ে গেছি, আমি শিওর যে গতবারের চাইতে ট্রাম্প এবার নিউ ইয়র্কে বেশি ভোট পাবে। আচ্ছা, কিন্তু আমরা দেখছি যে জাতীয়ভাবে যে জরিপ, সেই জরিপে কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত বাইডেন এগিয়ে আছে, এবং ঝুলন্ত অঙ্গরাজ্য যে 5-7টি আছে সেখানেও একটি বাদে আর সবকটিতেই কিন্তু ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে বাইডেন। এই জরিপ নিয়ে আপনার মতামত এবং প্রতিক্রিয়া জানতে চাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলি যে আজকে CNN এর জরিপ হলো 54 বাইডেন, 42 ট্রাম্প। এখন ট্রাম্প প্রায় বলে যে ফেক নিউজ CNN। আপনাকে বলছি গতবারও 2016তে হিলারি ক্লিন্টন প্রতিটি জরিপে এগিয়েছিলেন, কিন্তু জিতেছেন ট্রাম্প। এইবারও ঠিক একই জিনিসই হচ্ছে, যে প্রতিটি জরিপেই, ম্যাক্সিমাম জরিপেই বাইডেন এগিয়ে, কিন্তু জিতবেন ট্রাম্প। আপনাকে বলি ADP TIPP নামে একটা সংস্থা আছে, অত গুরুত্বপূর্ণ না। তারা 16তে বলেছিল যে ট্রাম্প জিতছে, এবারে কিন্তু তারা বলতেছে যে ট্রাম্প জিততেছে। হ্যাঁ, এবং ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলিতে ট্রাম্প ক্লোজ করে নিয়ে আসছে, এবং দ্যাট ইজ ট্রু। আপনি কি মনে করেন ফিলাডেলফিয়ায় এখন যারা ভোট দিবে ম্যাক্সিমাম ভোট ট্রাম্প পাবে? এখন যারা ভোট পাচ্ছে ম্যাক্সিমাম ফিলাডেলফিয়া জিতবে, টেক্সাসেও ট্রাম্প জিতবে, ফ্লোরিডাতেও ট্রাম্প জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্ধাংশু গুহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবির, আপনি শুনছিলেন যে বাস্তবতা হচ্ছে এই যে গতবারের তুলনায় কিন্তু বাংলাদেশি কমিউনিটির মধ্যেই কিন্তু ট্রাম্পের সমর্থন কিন্তু বেড়েছে, তবে জরিপে কিন্তু এগিয়ে আছে বাইডেন। সব কিছু মিলিয়ে একটি টান উত্তেজনা। সর্বশেষ রেজাল্ট কি, তার জন্য আমাদের নভেম্বরের 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কবির, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন হাসানুজ্জামান সাকি। 3রা নভেম্বর ভোটের আগে সবগুলো জরিপেই পিছিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানামুখী বিতর্কে কিছুটা নড়বড়ে অবস্থানে তার গদি। করোনা ও বর্ণবাদ ইস্যু ছাড়াও ট্যাক্স ফাঁকি, চীনের সঙ্গে দ্বৈরথ গড়ে তুলে হয়েছেন সমালোচিত। তাই রিপাবলিকান এই নেতাকে নিয়ে ভোটাররা ভাবছেন নতুন করে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট কে হচ্ছেন? বিলিয়ন বিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর জানতে আর বেশি দেরি নেই। ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হতে না পারেন, তাহলে তিনি ইতিহাসে 11তম ব্যক্তি হবেন যিনি পারবেন না পরপর দ্বিতীয়বার নির্বাচিত হতে।
এমন প্রশ্ন উঠছে কারণ ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট নেতা জো বাইডেন জরিপে এগিয়ে ঢের। আগাম ভোট পাওয়ার হিসেবেও বাইডেন এগিয়ে। করোনায় যুক্তরাষ্ট্রে 91 লাখের বেশি আক্রান্ত ও 2.5 লাখের বেশি মৃত্যু হয়েছে, যা বিশ্বের শীর্ষে। এই জন্য ট্রাম্পের একরোখা নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এছাড়া শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ সমর্থন আর বর্ণবাদ ইস্যুতে প্রেসিডেন্টের নীতির সমালোচনাও প্রচুর। পাশাপাশি অভিবাসন বিরোধী মনোভাব এবং মুসলিম বিদ্বেষকেও দায়ী করছেন অনেকে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা, কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা, অস্ত্র আইন কঠোর না করা ও এতে অস্ত্রধারীদের হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া, বৈশ্বিক বিভিন্ন সংস্থায় অনুদান কমানো, চীনের সঙ্গে দ্বৈরথ তৈরি করা ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ, ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ সৃষ্টিতে ব্যর্থতা, আর সর্বশেষ নিজস্ব ট্যাক্স ফাঁকি, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি নির্বাচিত হলে আমেরিকা আবারও গ্রেট নেশন হবে। জনগণের ট্যাক্সের বোঝা কমাবেন তিনি। পাশাপাশি করোনার কার্যকরী ভ্যাকসিন নিয়ে এসে রুখে দেবেন ভাইরাসকে। বাইডেন নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না বলেও দাবি করে আসছেন ট্রাম্প। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভোক্তার কাছে পৌঁছানোর আগেই প্রতি বছর 130 কোটি টন খাবার নষ্ট হয়, এমন তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। বিশ্বের বৃহত্তম বন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুরের PSA ইন্টারন্যাশনাল বলছে, উন্নত প্রযুক্তির ব্যবহার আর সঠিক ব্যবস্থাপনা থাকলে খাবারের এই অপচয় রোধ করা সম্ভব। বিশ্বের মোট কার্বন নিঃসরণের অনেকাংশই আসে খাদ্য উৎপাদন থেকে। এর মধ্যে 30% খাবারই নষ্ট হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে না পারায়। প্রযুক্তির সহায়তায় এই খাবারের অপচয় যদি রোধ করা সম্ভব হয়, তাহলে বিশ্বে 80 কোটি টন কার্বন নিঃসরণ কমবে। এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের বৃহত্তম বন্দর কর্তৃপক্ষ। খাদ্যপণ্য সহ বিশ্বের প্রায় 90% পণ্যই শিপিং কোম্পানিগুলোর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়। কোম্পানিগুলো আগামী 30 বছরের মধ্যে একসাথে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার করেছিল। কিন্তু এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের বিষয়টি উল্লেখ থাকলেও ছিল না খাবারের অপচয়ের বিষয়টি। করোনা মহামারীর পর খাবারের অপচয়ের বিষয়টি জোরালোভাবে নজরে আসে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষায় খাবারের অপচয় কমাতে চায় সব দেশ। 90% খাবারই আমদানি করতে হয় সিঙ্গাপুরকে, অথচ এক দশকে খাদ্যের অপচয় বেড়েছে 20%। জাতিসংঘের পরিবেশ প্রকল্প বলছে, উন্নত বিশ্বের অনেক দেশে অপচয় হওয়া খাবার থেকে কার্বন নিঃসরণ হয়। 14% খাদ্যশস্য উৎপাদনের সময়ই নষ্ট হয়ে যায় ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, উন্নত অবকাঠামো আর সঠিক ব্যবস্থাপনা থাকলে খাবারের এই অপচয় রোধ করা সম্ভব। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। স্প্যানিশ ও গ্যালিয়নদের ডক হিসেবে নয়, মধ্যযুগে ইউরোপের দেশ থেকে পণ্যবাহী জাহাজ ভিড় করত স্প্যানিশ আর্চে। ইউরোপের ব্যবসা বাণিজ্যের এই ঘাঁটি পরিদর্শনে এসেছিলেন আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসও। 820 বছরের পুরনো আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থানটির আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। সানান আন ভাল্লা নামেই পরিচিত ছিল এই স্প্যানিশ আর্চ। 1584 সালে স্প্যানিশ আর্চ নির্মিত হলেও এটি দ্বাদশ শতাব্দীতে নরমান বিল শহরের প্রাচীরের একটি সম্প্রসারণ, যেটি প্রসারিত ছিল মার্টিন টাওয়ার থেকে নদীর তীর পর্যন্ত। তৎকালীন সময়ে স্প্যানিশ ও গ্যালিয়নদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ডক হিসেবে ব্যবহার হতো এটি। মধ্যযুগে ইউরোপের দেশগুলো থেকে অনেক পণ্যবাহী জাহাজও ভিড় করতে এখানে। Galway is a very historic city. Lots of tourists come to visit the Spanish Arch and other parts of Galway. 1477 সালে আমেরিকা আবিষ্কারের নায়ক ক্রিস্টোফার কলম্বাসও পরিদর্শনে এসেছিলেন এই স্প্যানিশ আর্চে। ইতিহাস সমৃদ্ধ স্থানটি 1955 সালে সুনামিতে অনেকটা অংশ ধ্বংস হয়ে যায়। 18শো শতাব্দীতে আইয়ার পরিবার লং ওয়াকের সঙ্গে অনেকটা অংশ যুক্ত করে এর পরিধি বাড়িয়েছিলেন। আয়ারল্যান্ডের পর্যটন এলাকা গলওয়ের এই স্প্যানিশ আর্চে যারা ভ্রমণে আসেন, 820 বছর পুরনো এই ইতিহাস ও সংস্কৃতির কথা স্মরণে নস্টালজিকায় ডুবে যান ভ্রমণ প্রেমীরা। আয়ারল্যান্ডের স্প্যানিশ আর্চ থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বন্ধ করে দেয়া হবে স্টার জলসা, স্টার প্লাস সহ বিদেশি 8টি চ্যানেল, এমন হুমকি দিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। বিদেশি চ্যানেলের দেশীয় একটি পরিবেশক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এমন হুমকি দেন তারা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডিশ সেবাদাতারা। চলমান জটিলতা নিরসনের 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠনের নেতারা।
কেবল অপারেটরদের তথ্য মতে বর্তমানে দেশে প্রচারিত বিদেশি চ্যানেলগুলোর দেশীয় পরিবেশক হিসেবে রয়েছে 4টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সিগন্যাল ভাড়া নিয়ে গ্রাহকদের সেবা দিচ্ছেন কেবল অপারেটররা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভারতীয় মিডিয়া গ্রুপ স্টারের স্টার জলসা, স্টার প্লাস, ন্যাশনাল জিওগ্রাফি সহ 8টি চ্যানেলের দেশীয় পরিবেশক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেন কোয়াবের নেতারা। এই জাদু ভিশন লিমিটেড সংঘবদ্ধ চক্র তৈরি করছেন, উনি তৈরি করে উনাকে সিগন্যাল দিবেন, উনি স্থানীয় অপারেটরের সাথে সংঘর্ষে লিপ্ত হবেন। তারা বিভিন্ন নেটওয়ার্কে অবৈধভাবে বক্স প্রোভাইড করেছে, তাদের ডিকোডার বক্স প্রোভাইড করেছে এবং তারা আমাদের কাছে বিপুল পরিমাণ বকে আছে এমন অপারেটর তাকে সরাসরি সংযোগ প্রদান করেছে, যেটা লজিক্যালি সে করতে পারে না। সংগঠনটির নেতাদের ভাষ্যমতে দেশীয় পরিবেশক প্রতিষ্ঠানটিকে এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। এজন্য 7 দিনের আলটিমেটাম দেন তারা। অন্যথায় 4 নভেম্বর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশিত চ্যানেলগুলো বন্ধেরও হুমকি দেন কোয়াবের সভাপতি। আমাদের সাথে আসেন, বসেন, কথা বলে যে সমস্যাগুলি আছে এগুলি সমাধান করেন। যদি এই 7 দিনের মধ্যে যদি এই সমস্যাগুলি সমাধান না করা হয় তাহলে আমরা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 4 তারিখ সন্ধ্যা 6টার থেকে তাদের পরিবেশিত পে চ্যানেল আমরা বয়কট করব, আমরা চালাবো না। এ সময় চলমান সমস্যা সমাধান করার পরই কেবল অপারেটরদের কাছে সংশ্লিষ্ট দেশীয় পরিবেশক প্রতিষ্ঠানের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলেও জানান কোয়াবের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি হাট চালু হলেও কাঙ্ক্ষিত ক্রেতা আর দেখা নেই। এতে প্রতিটি শাড়ি 200 থেকে 300 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। পোশাক শিল্পের মতো তাঁত শিল্পেও সরকারি প্রণোদনার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর টাঙ্গাইলের করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট বসলেও দূর দূরান্তের ক্রেতাদের দেখা মিলছে না। ফলে প্রতিটি কাপড় উৎপাদন খরচের চেয়ে 200 থেকে 300 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। একদিকে করোনায় হাট বন্ধ ছিল, অন্যদিকে ভয়াবহ বন্যায় তাঁতপল্লীর বেশিরভাগ ঘরে পানি প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। তারপর অবিকৃত লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে তাঁতি ও ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা খারাপ হলে অবশ্যই তাঁতিদের ব্যবসাও খারাপই হবে। এটা আসলে পুরা বাজারটা একটা দশ নামছে। যে লকডাউনে ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত, এখন মনে হয় বেচা কিনি নাই, এই যে হাটের অবস্থা খুব খারাপ। পিছিয়ে 100-150 টাকা কম কিনছি, তাঁতিগুলো লস হইতেছে। আমরা দূরে থেকে আসছি, পড়তে পাইছি, তাই কিছু কিনলাম। এই শিল্প বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি হাট ব্যবসায়ীর মালিক সমিতি ও তাঁত মালিকদের। সেইভাবে যদি আমার তাঁতিদের প্রণোদনা না দেওয়া হয় তাইলে এই ঐতিহ্য আর টিকে থাকবে না। ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতির আগে প্রতি হাটে 200 থেকে 300 কোটি টাকার শাড়ি বিক্রি হলেও এখন হচ্ছে মাত্র 50 কোটি টাকার শাড়ি। সময় সংবাদ, টাঙ্গাইল। খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে সবুজ সুস্বাদু ফল মালটায় ছেয়ে গেছে। ন্যাড়া পাহাড়গুলোতে পরিকল্পিতভাবে বাণিজ্যিক বাড়ি মালটা 1 চাষ করে সচ্ছলতা ফিরেছে চাষিদের। ফরমালিনমুক্ত হালকা টক মিষ্টি ফলের দামও কম। এবার লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ির আম্রপালি আমের পর সবচেয়ে বেশি জনপ্রিয় মাল্টা ফল। অনুকূল আবহাওয়া ও মাটি উর্বর হওয়ায় পাহাড়ে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। সঠিক নির্দেশনা মেনে পরিচর্যা করলে ফলনও ভালো হয়। সেপ্টেম্বরের শেষ সময় থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাহাড়ে উৎপাদিত এই মাল্টা বাজারে পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে মাল্টা বাগান করে ভাগ্য পাল্টাতে শুরু করেছে পাহাড়ের অনেক পরিবারের। মোটামুটি ভালো ইয়েতে আছি, ভালো ফল পাচ্ছি মালটাতে। আর এই সিজনে মোটামুটি আসছে, আমি বিক্রি করছি এবছর লাখের উপরে। অক্টোবর মাস পর্যন্ত থাকবে এই মালটাগুলো, আর এই মালটাগুলোর বাজারে চাহিদা অনেক। দেখতে সবুজ হলেও বাজারে মিলছে পরিপক্ক মালটা। বাইরের মালটার চেয়ে দামই কম ও সুমিষ্ট এবং ফরমালিন মুক্ত হয় ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের চাহিদাও ভালো। খাগড়াছড়ি মালটা 100 টাকা বিক্রি করি, 50 টাকা নিয়ে যায়, খেয়েও মজা পাই, ফরমালিন মুক্ত। বাজার আমরা যে মালটাটা পাই ওটার চাইতে পাহাড়ে উৎপাদিত যে মালটাটা, এটা মোটামুটি দামেও সস্তা, খেতেও সুস্বাদু। লেবু জাতীয় ফল থেকে এই বাড়ি মালটা উদ্ভাবন করা হয়েছে। 2008 সালে এটি রিলিজ করার পরে এখন পর্যন্ত আমাদের এই শুধু খাগড়াছড়িতে প্রায় 200-র মতন বাণিজ্যিক মালটার বাগান হয়েছে এবং আমাদের কৃষক ভাইয়েরা এটি
চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আমরা চাষিদেরকে বোরন 10টা এবং 50 সার ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করছি এবং কৃষকরা এবছর সঠিক মাত্রায় সুষম মাত্রায় সার ব্যবহার করছে আর কি। জেলায় 423 হেক্টর জমিতে এবার মালটা উৎপাদন হয়েছে 3000 মেট্রিক টনের বেশি। সময় সংবাদ, খাগড়াছড়ি। আবারও খেলার খবর। সাকিব আল হাসানের মাঠে ফেরার সংবাদে আনন্দ র্যালি হয়েছে মিরপুর হোম অফ ক্রিকেটে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের প্রত্যাবর্তনে ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয়েছিলেন ভক্তরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুর হোম অফ ক্রিকেটের আঙিনা। প্রিয় ক্রিকেটারের মাঠে ফেরার খবরে মিরপুরে মিষ্টি বিতরণ করেন ভক্তরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হওয়া উপলক্ষে তার নিজ জেলা মাগুরাতেও আনন্দ মিছিল করা হয়েছে মিষ্টি বিতরণ। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন রাস্তায় শত শত মানুষ নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। দেশের ফুটবলের খবর। কুড়িগ্রামে স্টেডিয়ামে জেলা ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী যুব ফুটবল প্রশিক্ষণ চলছে। এতে অংশ নিয়েছেন জেলার 25 জন ফুটবলার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মঞ্জু, জনপ্রিয় খেলা ফুটবলের মাধ্যমে কুড়িগ্রামের কিশোর এবং যুবকদের শারীরিক গঠন, মানসিক বিকাশ এবং তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি করার জন্য প্রয়াস হয়েছেন কুড়িগ্রাম জেলা ফুটবল উন্নয়ন সমিতি। তারা এই চলতি মাসের প্রথম দিকে কিশোর ফুটবলের প্রতিযোগিতা ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। এখন তারা যুবদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু করেছেন। আমি সেই প্রশিক্ষণের দৃশ্য আপনাদের দেখাতে চাই। তো এইখানে আরো বলে রাখি যে কুড়িগ্রাম ফুটবল উন্নয়ন সমিতি তারা এই একের পর এক প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এই প্রশিক্ষণটি সপ্তাহব্যাপী চলবে এবং এই সপ্তাহব্যাপী ফুটবল শেষে তারা আবারও আরেক গ্রুপের প্রশিক্ষণ তারা শুরু করবেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা এখানকার খেলোয়াড়দের দক্ষ হিসাবে গড়ে তুলতে চান এবং যারা দক্ষ হিসেবে গড়ে তুললে এই খেলোয়াড়রাই জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দক্ষতার ছাপ রাখতে পারে, এটি তাদের প্রত্যাশা। এখানে জানিয়ে রাখি যে 25 জন নিয়ে এই প্রশিক্ষণ শুরু করা হলো। আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেক যুবক এসেছে এই খেলায় প্রশিক্ষণে অংশগ্রহণ করতে, যার ফলে তারা ক্রীড়া উন্নয়ন সমিতি, জেলা ফুটবল উন্নয়ন সমিতি তাদের প্রশিক্ষণের পরিধিটি একটু বাড়িয়েছেন এবং সেখানে প্রায় 35 জনের মতো তারা সম্পৃক্ত করেছেন। তো এই প্রশিক্ষণটা চলতেই থাকবে। আর এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন, যারা কোচ আছেন, তারা কিন্তু বিনা পারিশ্রমিকে এই প্রশিক্ষণটি দিচ্ছেন এবং কোচরা আমাকে জানিয়েছেন যে জেলায় যেখানেই যত খেলা এই ধরনের খেলার আয়োজন হবে সেখানেই তারা তাদের এই সহযোগিতাটা করতে থাকবেন। মূলত 6.5 মাস করোনাকালীন সময়ের কারণে এখানে ফুটবল খেলা সহ অন্যান্য খেলা বন্ধ ছিল, যার ফলে স্থবির হয়েছিল এই স্টেডিয়াম মাঠ। এখন কিন্তু এটি সরব হয়ে উঠছে। বিশেষ করে এই প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেডিয়াম মাঠ আবার সরব হয়ে উঠছে। খেলোয়াড়রা উৎসাহী হয়ে তারা প্রশিক্ষণগুলো গ্রহণ করছেন এবং তারা নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও তারা চেষ্টা চালাচ্ছেন। তো এইভাবে কুড়িগ্রামের জেলার ফুটবলের উন্নয়নে কার্যক্রম চলছে। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছেন যে তারা এই 2-1 দিনের মধ্যে অনূর্ধ্ব 14, 16 এবং 18 ক্রিকেট দলের বাছাই তারা শেষ করবেন। অর্থাৎ এই ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাগুলো এখানে খুব দ্রুত শুরু করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তারা 12টি দল নিয়ে খুব তাড়াতাড়ি, বিশেষ করে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে দর্শকবিহীন ভাবে হলেও 12টি দল নিয়ে এখানে তারা প্রতিযোগিতার আয়োজন করবেন বলে জানিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থাও জেলা লীগ চালু করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন এবং তারা জেলা লীগের পাশাপাশি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল পাশাপাশি তারা যে টুর্নামেন্ট গুলো আছে সেগুলো তারা শুরু করবেন। বিশেষ করে পরিস্থিতি বিবেচনায় তারা প্রথমে এটি দর্শকবিহীন অবস্থায় এই খেলাগুলো শুরু করবেন, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, এরকমটি তারা জানিয়েছেন। পাশাপাশি সারা জেলায় কিন্তু এখন ফুটবলটি আবার প্রশিক্ষণগুলো শুরু হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে এই প্রশিক্ষণটা চলছে। এছাড়া অন্যান্য উপজেলাতেও
এই 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 খেলাগুলো চলছে। তো মোটামুটি এইভাবে কুড়িগ্রামে এই সব প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আবার সরব করে তোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো এইটার মাধ্যমে আমরা আমাদের জেলার যে ফুটবলের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণগুলো একটার পর একটা চলতে থাকবে। আজকের যে প্রশিক্ষণটি আপনারা দেখছেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে হলো যে 20 বছর অনূর্ধ্ব 20 বছরের ছেলেরা। তো এই ছিল কুড়িগ্রামের ফুটবল অঙ্গন নিয়ে আমার সর্বশেষ তথ্য। কবির। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন মমিনুল ইসলাম মঞ্জু ফুটবল প্রশিক্ষণের খবর। পিরোজপুরে জালে ধরা পড়ল বিশাল আকৃতির অজগর। 25 কেজি ওজনের এই সাপটি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে সাপটি উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তারা বনে উন্মুক্ত করে দেন। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অতে অজগর, ভয়ঙ্কর এই অজগর এবার ধরা পড়ল পিরোজপুরের লোকালয়ে। 25 কেজি ওজনের লোকালয়ে আসা সাপটি দেখে স্থানীয়রা বন কর্মকর্তাদের খবর দেন। শরণখোলা রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, মঙ্গলবার বিকেল 3টার দিকে সুন্দরবন পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া গ্রামে মন্টু মাতব্বরের বাড়িতে বিশাল আকৃতির এই অজগর সাপটি একটি জালে আটকা পড়ে। খবর পেয়ে বগি স্টেশনের বনরক্ষীরা সাপটি উদ্ধার করে নিয়ে আসে। ফরেস্ট কর্তৃপক্ষের সাথে চরকগাছিয়া যাইয়া একটি সাপ, অজগর সাপ উদ্ধার করি। ওয়েট 25 থেকে 30 কেজি এবং সেটা উদ্ধার করে নিয়ে আসি শরণখোলা রেঞ্জে। 12 ফুট দৈর্ঘ্যের সাপটি সংরক্ষণ করে বনরক্ষীরা। পরে মঙ্গলবার রাতেই সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়। চরকগাছিয়া গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করি এবং শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহ সাপটি রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়। তবে বিশাল আকৃতির এই অজগরটি কিভাবে লোকালয়ে ঢুকে পড়েছে বা কেনই বা ঢুকেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বাগেরহাট। লাল হলুদ শাড়ি আর খোপায় ফুল, রঙিন সাজে বাদ্যের তালে নেচে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় উদযাপন করে তাদের সবচেয়ে বড় পার্বণ কারাম উৎসব। নওগাঁর মান্দায় বর্ণাঢ্য উৎসব উপভোগ করেন দর্শনার্থীরা। অপসংস্কৃতির বেড়াজাল থেকে বের হয়ে নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন। নওগাঁ থেকে AMR রকির রিপোর্ট। দাসরাই কারাম উৎসবে নাচ করতে এসেছি, নাচলাম, আমাদের অনেক ভালো লাগলো। অনেক দল আসছে, এদেরকে দেখো আমাদের অনেক আনন্দ হচ্ছে। কার্তিকের বিকেলে বৈচিত্র্য ভরা এমন উৎসব দেখতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ক্ষণিক বিনোদনের এমন উৎসবে মুগ্ধ দর্শনার্থীরা। দেখে খুব ভালো লাগলো, আগে কোনোদিন অবশ্য এরকম নাচ দেখি নাই, এটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরায় এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। আমাদের যে ধর্মটা এটা তুলে ধরার জন্য আমরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করছি, যাতে আমরা আমাদের ছেলে মেয়েরা আমরা এই যে ধর্মটাকে আমরা যেন না ভুলি। এবং দেশীয় সংস্কৃতি এবং যে আদিবাসীর নিজস্ব ভাষা সংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে। জেলার 6টি উপজেলা থেকে কারাম উৎসবে নৃত্য পরিবেশন করে 10টি দল। AMR রকি, সময় সংবাদ, নওগাঁ। পিরোজপুরের সুপরিচিত কণ্ঠশিল্পী আব্দুল আলিম নতুন প্রজন্মের কাছে পুরনো দিনের গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গড়ে তুলেছেন দিশারি শিল্পী গোষ্ঠী। এই নামের একটি সাংস্কৃতিক সংগঠন। এই মুহূর্তে চলছে সেখানে গানের চর্চা। আমরা সরাসরি সেখানে যাচ্ছি।
চমৎকারী পরিবেশনায় অংশ নিয়েছিলেন পিরোজপুরের সুপরিচিত কণ্ঠশিল্পী আব্দুল আলিম। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খুশির বিষয় যে সাকিব ভাই ফিরছে ক্রিকেট। মুক্তি মিলল সাকিবের শেষ ক্রিকেটের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ম্যাচে ফিরতে থাকছে না বাধা, সতীর্থদের অভিবাদন। নোংরা রক্তাক্ত বেডেই হচ্ছে অপারেশন, উন্নত চিকিৎসার নামে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে প্রতারণা, রাজধানীতে কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান। এবং করোনার দ্বিতীয় সংক্রমণে ফ্রান্সে দেশ জুড়ে লকডাউন ঘোষণা, জার্মানিতেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।